বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে রয়েছো। আজকের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমাদের রুদপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি আজকের তোমাদের জন্য বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কণিকা থেকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আমাদের এই ক্লাস। তোমরা খেয়াল করো, আমি আজকের যে পাঠটা লিখেছি সে আজকের পাঠটা হচ্ছে বাবুরের মহত্ব। লিখেছেন কালিদাস রায়। বাবুরের মহত্ব এই কবিতাটি আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা লিখেছেন কালিদাস রায়। আমরা তারপরে জেনে নেব তিনি জন্মগ্রহণ করেছেন 1889 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1975 সালে। আমি আগেই বলেছিলাম যে ব্র্যাকেটে যে সন দেওয়া রয়েছে, এই সনটা হচ্ছে জন্ম সন এবং এটা হচ্ছে মৃত্যু সন। তো এই কালিদাস রায় তিনি মূলত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি মোটামুটি একটু আগের যুগের, বর্তমান সময়ের নয়। তো আমরা তার একটু পরিচিতি জেনে নেব। তার মধ্যে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কবি কালিদাস রায়, তার জন্মসাল এবং মৃত্যুসাল। এবং তোমরা এখান থেকে আরও কিছু তথ্য জেনে নেবে। তো কিছু তথ্য আমি সংক্ষেপে তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে তার একটা উপাধি রয়েছে, কবি শেখর নামে। তাকে তার সাহিত্যের অবদানের জন্য কবি শেখর নামে তিনি ভূষিত হয়েছেন। তার কিছু কাব্যগ্রন্থ রয়েছে। আর আজকের কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি সেটাও তোমাদের বলে দেব। তার আগে বলছি তার কিছু কাব্যগ্রন্থ রয়েছে, তোমরা এটা মনে রেখো। আরও যেসব বিষয় কবি পরিচিতির মধ্যে রয়েছে সেটাও তোমরা জেনে নেবে, যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে তোমাদের পরীক্ষায় আসে। কাজেই তার গ্রন্থগুলোর মধ্যে রয়েছে পর্ণপুট, কিশলয়, খুদকুড়া, বল্লরী, ঋতুমঙ্গল, বৈকালী ইত্যাদি। এই ধরনের বেশ কিছু গ্রন্থ তার রয়েছে। এই গ্রন্থগুলো তোমরা মনে রাখবে। জ্ঞানমূলক প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্নে এটা কিন্তু এসে থাকে। তো আর একটা কথা বলে নেই, বাবুরের মহত্ব এই কবিতাটি কবি কালিদাস রায়ের রচিত পর্ণপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে এই বাবুরের মহত্ব কবিতাটি নেওয়া হয়েছে। সংক্ষেপে আমি তোমাদের এই বিষয়টি তুলে ধরলাম। তো যেহেতু এটা একটা ঐতিহাসিক কবিতা, ইতিহাসকে কেন্দ্র করেই মূলত এই কবিতাটি কবি কালিদাস রায় তিনি কিন্তু রচনা করেছেন। কবি কালিদাস রায় এখানে তিনি বাবুরের মহত্ব কবিতায় তিনি ভারতের যে মোগল সাম্রাজ্যের অধিপতি, ভারতের যে মোগল সাম্রাজ্যের যিনি রাজা প্রতিষ্ঠাতা, তার কিন্তু এখানে মাহাত্ম্যের বিষয়টি তুলে ধরেছেন। তো তার একটি ইতিহাস রয়েছে। ইতিহাসের ভিত্তিতেই আজকের এই কবিতাটি তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি। তো
কবি কালিদাস রায় তিনি এখানে বাদশাহ বাবর বা সম্রাট যে বাবর, তার যে মহত্ব, তার যে মহানুভবতা, তার যে মানবতাবোধ, সেটা কিন্তু তিনি এই কবিতায় তিনি সুন্দর সুচারুরূপে তুলে ধরেছেন। তোরা তা বিষয়টি একটু আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই বাদশাহ বাবর, যার আসল নাম হচ্ছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তার আসল নাম হচ্ছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, তার উপাধি। আর বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। আসলেই তিনি খুব ছোট বয়সে কিন্তু রাজ্য জয় করেছিলেন এবং সিংহাসনে বসেছিলেন মাত্র 11 বছর বয়সে। মাত্র 11 বছর বয়সে তিনি মধ্য এশিয়াতে তিনি প্রথমেই সিংহাসনে বসেছিলেন 2 বার, এবং তিনি 2 বারই প্রথমত তিনি সিংহাসন হারিয়েছিলেন। এই যোদ্ধা, এই রাজা, এরপরে তিনি তার জন্মভূমি থেকে তিনি আফগানিস্তানে গিয়েছিলেন, সেখানে তিনি সিংহাসনে আরোহণ হয়ে করেছিলেন। এরপরে তিনি ভারতের বিশিষ্ট রাজা ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি ভারতের সিংহাসনে বসেন, দিল্লির সিংহাসনে বসেন। এরপরে তিনি পর্যায়ক্রমে মেবারের যে রাজা, রাজপুতানার যে রাজা সংগ্রাম সিংহ, তিনি তাকে পরাজিত করে এরপর পুরো অঞ্চলের, পুরো অধিক ভূখণ্ডের তিনি রাজা বনে গেলেন এবং তিনি সিংহ উপাধিতে ভূষিত হলেন। তো পর্যায়ক্রমে তিনি তার যে মাহাত্ম্য, তার যে বৈশিষ্ট্য, তার চরিত্র, সেটা তিনি যে শুধু মাটি জয় করে, রাজ্য জয় করে যে কেবল তিনি দেখিয়েছেন তা কিন্তু নয়। আজকের কবিতায় তার সেই মহানুভবতা, তার সেই মানবতা, তার সেই মমত্ববোধ, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তার এই কবিতায় কবি কালিদাস রায় এই সাম্রাজ্য অধিপতি, তার যে প্রজাবাৎসল্য, সেটা কিন্তু তিনি চমৎকার ভাষায় তিনি কিন্তু তুলে ধরেছেন। তিনি এই কবিতাটি একটু বড়, তো এই কবিতার যে মূল বিষয়টা আমি তোমাদের মাঝে বলে দেব। আর কয়েকটি প্রশ্ন আমি লিখেছি, 2 নম্বরের জন্য প্রশ্ন। আমি এখানে 4টা প্রশ্ন লিখেছি। তো গুরুত্বপূর্ণ লাইনের যে ব্যাখ্যা, সেটা আমি পুরোপুরি আমার আজকের এই ক্লাসে দিতে পারবো না। আমি সংক্ষিপ্ত আকারে এই কালিদাস রায়ের রচিত বাবরের মহত্ব কবিতায় যে বিষয়টি তিনি বুঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন, সেই বিষয়টা সংক্ষেপে বলে দিচ্ছি। তিনি সর্বশেষ যে মেবারের রাজ্য জয় করে সংগ্রাম সিংহকে পরাজিত করেছিলেন, তখন তারা কিন্তু সেই পরাজয় মানতে রাজি হয়নি। তার কারণ তাদের মধ্যেও কিন্তু মূলত স্বদেশ প্রেম ছিল। সেই রাজপুতানার রণবীর যুবক চৌহান, তিনি কিন্তু মোটেই মেনে নিতে পারেনি। রাজা সংগ্রাম সিংহও কিন্তু মেনে নিতে পারেনি। তিনি বলেছিলেন, এই কবিতার মধ্যে সেই লাইনটি রয়েছে, জয় বলব না এ দেহে রহিতে প্রাণ। অর্থাৎ বাবরের যে রাজ্য জয়, জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের যে রাজ্য জয়, সেটা কিন্তু সংগ্রাম সিংহ, সেটা কিন্তু এই জয়কে তিনি মানতে রাজি ছিলেন না। বলেছিলেন, যতদিন আমার প্রাণ থাকবে কোনো ক্ষেত্রেই আমি এই জয়কে মেনে নেব না। তার এই ক্ষোভের বহিঃপ্রকাশ তিনি করেছিলেন, যেটা কালিদাস রায়ের লিখিত এই কবিতার লাইনে তুলে ধরা হয়েছে। তো এই জন্য এই রাজপুতানার যে রণবীর চৌহান, তিনি তরবারি হাতে নিয়ে
রাজপথে নেমেছিলেন যে কে এই রাজা, তাকে আমি যেথায় পাই, যেখানেই পাই না কেন তাকে আমি বধ করব, তাকে আমি হত্যা করব। এই মানুষে দেশপ্রেমীর যে অগাধ ভালোবাসা, স্বদেশ প্রেমের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু এই রণবীর চৌহান তিনি দেখিয়ে দেওয়ার জন্য, রাজ্যের প্রতি তার যে ভালোবাসা সেটা দেখিয়ে দেওয়ার জন্যই তিনি বাদশাহ বাবরকে হত্যা করার জন্য তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু কি তিনি দেখলেন সেটা তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন। পরে বলছি সেই কথাটা। ইতিমধ্যেই বাদশাহ বাবর তিনি যখন রাজ্য জয় করলেন, তিনি রাজ্য জয় করে ভাবলেন যে রাজ্য জয় করাটাই সবচেয়ে বড় জয় নয়, সবচেয়ে বড় জয় হচ্ছে, মানে চূড়ান্ত বিজয় হচ্ছে মানুষের হৃদয়কে জয় করা। আমি অস্ত্র দিয়ে, তারপরে বাহন দিয়ে, রণঝঙ্কার দিয়ে আমি রাজ্য জয় করেছি, কিন্তু তিনি চিন্তা করেছেন আমি কি এদেশের মানুষের মন জয় করতে পেরেছি? তিনি নিজেকে একজন পর্যটকের বেশে, ছদ্মবেশে তিনি নেমে গেলেন রাস্তায়, রাজপথে তিনি নেমে গেলেন যে কোথায় কোন অবস্থানে তার প্রজারা রয়েছে তাদেরকে দেখাশোনা করার জন্য। তাই তিনি ভেবেছিলেন যে মাটির দখলই খাঁটি জয় নয়। তিনি এটাও ভেবেছিলেন বাবর তার রাজ্য জয়কে তিনি ফাঁকি বলেছেন, যে যতক্ষণ পর্যন্ত তিনি তার রাজ্যের জনগণকে তার প্রেমে, তার ভালোবাসায় আসক্ত করতে না পারবেন, তাদের সেবায় নিজেকে উৎসর্গিত করতে না পারবেন, তাদের মনকে যতক্ষণ পর্যন্ত তিনি জয়ী করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তার জয়টাকে তিনি আসল জয় বলে মনে করেন না। এই জন্য আমি দ্বিতীয় প্রশ্নটি লিখেছি, বাবর তার রাজ্য জয়কে ফাঁকি বলেছেন কেন? তিনি এই জন্যই নিজের রাজ্য জয়কে ফাঁকি বলেছেন যে এটাই আসল জয় নয়, আসল জয় হচ্ছে দেশের মানুষের মনকে জয় করা। সুতরাং একদিকে তিনি যেমন মাটির দখলই খাঁটি জয় নয় মনে করেছেন, যদিও তিনি রাজ্যকে জয় করেছেন, কিন্তু তারপর তার আসল জয়টাকে তিনি খুঁজেছেন এবং সর্বশেষ তিনি কিন্তু তা পেয়েছেন। আমি তার পরবর্তী লাইনটাই বলছি, মাটির দখলই খাঁটি নয় জয় নয়। বাবর কেন বলেছেন? হ্যাঁ, এই জন্যই বলেছেন। এই উত্তরটা, এই প্রশ্ন উত্তরটা এবং এই প্রশ্ন উত্তরটা প্রায় সেম। তোমরা বুঝতেই পারছো যে বাবর তার রাজ্য জয়কে ফাঁকি বলেছেন, আবার অন্যদিকে বলেছেন মাটির দখলই খাঁটি জয় নয়। তো সুতরাং এই খাঁটি জয় করার জন্য, এই মাটির দখলের চাইতে মন জয় করার জন্য তিনি যখন রাজপথে নেমেছিলেন, তখন তিনি দেখতে পাচ্ছিলেন যে সেই দেশের একজন মেথর মায়ের এক মেথর ছেলে রাজপথে নেমেছে, আর একটি মত্ত হাতি, অর্থাৎ একটি পাগলা হাতি তাকে এসে আক্রমণ করতেছে। এই আক্রমণের সময় বাদশাহ বাবর তিনি সিভিল বেশে, সাধারণ মানুষের বেশে, পর্যটক বেশে তিনি যখন দূরে দাঁড়িয়ে দেখতেছিলেন, তখন তিনি ভাবলেন যে এই ছেলেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যেহেতু আমি এই রাজা, এই রাজ্যের অধিপতি, এই রাজ্যের যেহেতু আমি রাজা। তখন তিনি তাৎক্ষণিক এই পাগলা হাতিকে, হাতির কাছ থেকে এই মেথর ছেলেটাকে সকলের বাধাকে উপেক্ষা করে, এখানে কিন্তু পাগলা হাতির কাছে যাওয়াটা ছিল একটা মানে মৃত্যু অবস্থা। অবশ্যই সেখানে এই ধরনের একটা অবস্থা ছিল যেখানে হয়তো তার মৃত্যুর ঝুঁকি ছিল, কিন্তু তা জেনেও তিনি এই মেথর ছেলেটাকে তিনি বাঁচিয়েছিলেন। এটা দূর থেকে পর্যবেক্ষণ করেছিলেন সেই রণবীর চৌহান। তিনি কাছে আসলেন, কাছে এসে তিনি তাকে দেখতে পেলেন, এই যে আমাদের রাজা, যিনি আমাদের এই রাজ্যকে জয় করেছিলেন।
তখন এই দুজনার মাঝে, খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি, দুজনার মাঝে যখন কথা হয়ে যায়, তখন এই মহত্ব দেখে, এই মানব দরদ দেখে, এই মানবতাবোধ দেখে এই রণবীর চৌহান তাৎক্ষণিক তিনি তখনই তার হাতের তলোয়ার রাজার সামনে ফেলে দিয়ে বলছেন যে না, আমি ভুল করেছিলাম, আমি বুঝতে পেরেছি এরকম একজন রাজ্যের রাজার জন্য আপনিই কেবল উপযুক্ত, আপনি সেবা করতে পারবেন। এই রাজ্যকে আপনি যেমন জয় করেছেন, আমার মনও ঠিক তদ্রূপ আমি মনে করি জয় করেছেন। এদেশের মানুষের মনকেও আপনি জয় করেছেন। সুতরাং এরপরে তাদের দুজনের মধ্যে যে একটি ভালোবাসা, দরদপূর্ণ একটি আবেগ তৈরি হয়েছে, শেষে কিন্তু তিনি বলতে বাধ্য হয়েছেন যে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। চমৎকার একটি লাইন কিন্তু এখানে কালিদাস রায় তিনি তুলে ধরেছেন যে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। তার কারণ বাদশাহ বাবর তিনি কিন্তু নিজের জীবনকে বাজি রেখে, তিনি যেরকম নিজের জীবনকে উৎসর্গ করে তারপর অন্য আরেকজনের জীবনকে বাঁচিয়েছেন, রণবীর চৌহান যেরকম কিনা তার জীবনকে কেড়ে নিতে চেয়েছিলেন, সেই প্রসঙ্গেই কিন্তু এই উক্তিটি তিনি করেছেন যে না, বড়ই কঠিন, অন্যের জীবনকে কেড়ে নেওয়া যেরকম কঠিন, তার চেয়ে আরও বেশি কঠিন হচ্ছে তার নিজের জীবনকে ব্যয়িত করা। সুতরাং এরপর বাদশাহ বাবর এই যুবককে, এই রণবীর চৌহানকে এই কবিতার শেষের দিকে গিয়ে কালিদাস রায় তিনি কিন্তু বলেছেন যে তিনি তার দেহরক্ষী বানিয়েছেন। সুতরাং দেখা যায় যে কিনা তাকে হত্যা করতে চেয়েছিল, আজকের সে হয়ে গেল তার দেহরক্ষী। সুতরাং এই কবিতায় বাদশাহ বাবরের যে মহত্ব, তার যে মানবতাবোধ, তার যে মানবদরদি, সেই মহানুভবতা, সেটা কিন্তু ফুটে উঠেছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো আজকের এই কালিদাস রায়ের রচিত বাবুরের মহত্ব কবিতায় যেই চরিত্র, যেই আদর্শ ফুটে উঠেছে, সেটা আমাদের বর্তমান সময়ের যে রাজারা রয়েছেন, যারা রাষ্ট্র শাসক রয়েছেন, রাজ্য শাসক যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা আদর্শ হয়ে রইল। আমি সেই বিষয়টি ধরছি। আর তোমরা এটা মনে রাখবে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু এই বাদশাহ বাবর যেরকম ঘুরে ঘুরে দেশের জনগণের সমস্যার কথা তিনি দেখছিলেন, ঠিক হযরত ওমরও কিন্তু সেটা দেখেছিলেন। সুতরাং হযরত ওমরের শাসনের সাথে তার শাসনের একটা ওতপ্রোতভাবে একটা সাদৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, হতে পারে এই কবিতার আলোকে একজন নির্যাতিত একজন রাজা, তার চরিত্র ফুটে আসতে পারে, তখন কিন্তু তার চরিত্রের বিপরীতমুখী চরিত্র কিন্তু ফুটে উঠবে। হয় সাদৃশ্য চরিত্র হতে পারে অথবা বৈচিত্র্য চরিত্র হতে পারে। এইভাবেই তোমরা প্রশ্নগুলোকে সুন্দর সুচারুভাবে বিশেষ করে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নগুলো যথাযথভাবে তোমরা উত্তর প্রদান করবে আর বইয়ের সাথে সুন্দর করে কবিতাটা পড়ে দেবে, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।